নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 8-এ রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 10 এর কোশ্চেন অ্যান্সারগুলো সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1 যদি এ এর 30% ইজ ইকুয়াল টু বি এর 40% ইজ ইকুয়াল টু সি এর 50% হয়, তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইজ ইকুয়াল টু কত? তাহলে যদি এ এর 30% ইজ ইকুয়াল টু বি এর 40%, সি এর 50% হয়, তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু 30/100 ইজ ইকুয়াল টু বি ইন্টু 40/100 ইজ ইকুয়াল টু সি ইন্টু 50/100। তাহলে উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করে পাই। তাহলে এ ইন্টু 30/100 ইন্টু 100 ইজ ইকুয়াল টু বি ইন্টু 40/100 ইন্টু 100 ইজ ইকুয়াল টু সি ইন্টু 50/100 ইন্টু 100, বা সেখান থেকে লিখতে পারি 30A ইজ ইকুয়াল টু 40B ইজ ইকুয়াল টু 50C। আবার 10 দিয়ে ভাগ করে পাই হচ্ছে 30A ডিভাইড বাই 10 ইজ ইকুয়াল টু 40B ডিভাইড বাই 10 ইজ ইকুয়াল টু 50C ডিভাইড বাই 10, বা সেখান থেকে লিখতে পারি 3A ইজ ইকুয়াল টু 4B ইজ ইকুয়াল টু 5C। তাহলে এখন আমরা এ বি এবং সি এর অনুপাত বের করতে চাই। আমরা এই সম্পর্কটিকে একটি ধ্রুবক কে এর সমান ধরে নিতে পারি। 3A ইজ ইকুয়াল টু 4B ইজ ইকুয়াল টু 5C ইজ ইকুয়াল টু কে। এখান থেকে আমরা এ বি এবং সি কে কে এর মাধ্যমে প্রকাশ করতে পারি। 3A ইজ ইকুয়াল টু কে, বা সেখান থেকে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু কে বাই 3। 4B ইজ ইকুয়াল টু কে, বা সেখান থেকে লিখতে পারি 4B ইজ ইকুয়াল টু কে বাই 4। সি ইজ ইকুয়াল টু কে, বা সেখান থেকে লিখতে পারি সি ইজ ইকুয়াল টু কে বাই 5। তাহলে সুতরাং এ ইজ টু বি ইজ টু সি অনুপাত হবে এ ইজ টু বি ইজ টু সি ইজ ইকুয়াল টু কে বাই 3 ইজ টু কে বাই 4 ইজ টু কে বাই 5। তাহলে অনুপাত সরল করার জন্য আমরা হরগুলোর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক নিয়ে গুণ করব। তাহলে 3, 4, 5 এর লসাগু হচ্ছে 60। তাহলে অনুপাতের প্রতিটি পদকে 60 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? কে বাই 3 ইন্টু 60 ইজ টু কে বাই 4 ইন্টু 60 ইজ টু কে বাই 5, বা সেখান থেকে লিখতে পারি কে ইন্টু 20 ইজ টু কে ইন্টু 15 ইজ টু কে ইন্টু 12, বা সেখান থেকে লিখতে পারি 20K ইজ টু 15K ইজ টু 12K। তাহলে কে দিয়ে ভাগ করলে আমরা পাই 20 ইজ টু 15 ইজ টু 12। তাহলে সুতরাং এ ইজ টু বি ইজ টু সি ইজ ইকুয়াল টু কে লিখতে পারি 20 ইজ টু 15 ইজ টু 12। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর দুয়েরটা বলেছে যদি এ এর 20% ইজ ইকুয়াল টু বি এর 50% হয়, তবে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু কত? এ ইন্টু 20/100 ইজ ইকুয়াল টু দিয়ে লিখতে পারি বি ইন্টু 50/100। 100 ক্যান্সেল আউট করলাম, বা সেখান থেকে লিখতে পারি 20 ইজ ইকুয়াল টু 50, বা সেখান থেকে লিখতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু 50/20। 0 কাটলাম, তাহলে 5/2। তাহলে অতএব এ ইজ টু বি ইজ ইকুয়াল টু 5:2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। বলেছে 3-এরটা এ টু দি পাওয়ার এক্স ও এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এর লসাগু কত? যেখানে বলে দিয়েছে এক্স ও ওয়াই ধনাত্মক সংখ্যা। টু দি পাওয়ার এক্স ও এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এই দুটি রাশির লসাগু বের করার সময় যদি তাদের ভিত্তি এক্ষেত্রে এ, ভিত্তি মানে এইটাকে বলছে, আর হচ্ছে ঘাত হচ্ছে এক্স, ঠিক আছে, এ একই হয়, তবে যে রাশির ঘাত সর্বোচ্চ এটি হবে লসাগু। এখানে ভিত্তি কত হচ্ছে? এখানে ভিত্তি হচ্ছে এ, এটা হচ্ছে ভিত্তি হচ্ছে এ, আর ঘাত দুটো কি কি আছে? এক্স এবং এক্স প্লাস ওয়াই। তাহলে সুতরাং সর্বোচ্চ ঘাত হবে এক্স প্লাস ওয়াই। তাহলে অতএব এ টু দি পাওয়ার এক্স ও এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এর লসাগু হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 1-4 বলেছে সরলতম মান নির্ণয় করো এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়াই মাইনাস এক্স। এটা লিখে নিলাম, বা সেখান থেকে লিখতে পারি এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই, এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই, বা সেখান থেকে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই। কাটাকাটি করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 1-5 বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ সি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি এবং কোণ এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ত্রিভুজটির বাহুগুলোকে ক্রমানুসারে লেখো। সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণগুলি হচ্ছে কোণ সি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, কোণ এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি এবং কোণ বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তার মানে হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের কোণগুলি হলো 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে একটি
ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর হয় এবং ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর হয়। ত্রিভুজের কোণগুলির মানের ঊর্ধ্বক্রম হচ্ছে কোণ সি ইজিক্যাল টু 30 ডিগ্রি গ্রেটার দেন কোণ এ ইজিক্যাল টু 60 ডিগ্রি গ্রেটার দেন কোণ বি ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে এই কোণগুলি বিপরীত বাহুগুলি হলো কোণ সি এর বিপরীত বাহু কী হবে এবি, কোণ এ এর বিপরীত বাহু হবে বিসি, আর কোণ বি এর বিপরীত বাহু হবে হচ্ছে এসি। তাহলে সুতরাং বাহুগুলির দৈর্ঘ্যের ঊর্ধ্বক্রম হবে এবি গ্রেটার দেন বিসি গ্রেটার দেন এসি। তাহলে অতএব ত্রিভুজটির বাহুগুলোকে ক্রমানুসারে লিখলে পাই এবি কমা বিসি কমা এসি। দেখো যে একটি 30, 60, 90 ত্রিভুজে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু, 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু এবং 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর অনুপাত হলো এবি ইস্টু বিসি ইস্টু এসি, যা নিশ্চিন্ত করে যে এবি গ্রেটার দেন বিসি গ্রেটার দেন এসি। তাহলে অতএব ত্রিভুজের বাহুগুলিকে ক্রমানুসারে সাজালে হবে এবি কমা বিসি কমা এসি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পর 1-6 প্রদত্ত চিত্রে এবি ইজিক্যাল টু এসি হলে কোণ বিএসি কত? দেখো এখানে ছবিটা এঁকে দেওয়া আছে। ছবিটা এখানে একবার অঙ্কন করলাম। তাহলে কোণ এসিডি ইজিক্যাল টু 115 ডিগ্রি, বিডি সরলরেখার উপরে সি এর দণ্ডায়মান। তাহলে অতএব কোণ এসিবি ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি, তার মানে হচ্ছে 65 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর এবি ইজিক্যাল টু এসি, তাহলে কোণ এবিসি ইজিক্যাল টু কোণ এসিবি, তার মানে কোণ এবিসি ইজিক্যাল টু 65 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ হচ্ছে কোণ এসিডি ইজিক্যাল টু কোণ এবিসি প্লাস কোণ বিএসি। তাহলে অতএব কোণ বিএসি ইজিক্যাল টু কোণ এসিডি মাইনাস কোণ এবিসি। তাহলে সেখান থেকে লিখতে পারি 115 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, তার মানে হচ্ছে 50 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 2 বলেছে উৎপাদকে বিশ্লেষণ করে এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস ইন্টু 6 স্কোয়ার মাইনাস 5 এবি প্লাস বি স্কোয়ার। ওটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস 6 স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, আর সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস 3a ইন্টু 2a মাইনাস বি ইন্টু 2a মাইনাস বি, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস 3a মাইনাস বি ইন্টু 2a মাইনাস বি। সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3a মাইনাস বি মাইনাস 2a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস 2a মাইনাস ইন্টু 2a মাইনাস বি ইন্টু 3a মাইনাস বি, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস 2a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস 2a মাইনাস বি ইন্টু 3a মাইনাস বি, বা সেখান থেকে লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস 3a মাইনাস বি মাইনাস ইন্টু 2a মাইনাস বি ইন্টু এক্স প্লাস 3a মাইনাস বি, বা সেখান থেকে লিখতে পারি এক্স প্লাস 3a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস 2a প্লাস বি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পর 2 অথবা বলেছে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24। কোটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4x মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 6x মাইনাস 18 প্লাস 24, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস 24। থেকে লিখতে পারি a মাইনাস 4 ইন্টু a মাইনাস 18 প্লাস 24 এক্স স্কোয়ার মাইনাস 3x ইজিক্যাল টু a ধরে পাই, বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 18a প্লাস 72 প্লাস 24, বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 22a প্লাস 96, বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 16 প্লাস 6 ইন্টু a প্লাস 96, বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 16a মাইনাস 6a প্লাস 96, বা সেখান থেকে লিখতে পারি a ইন্টু a মাইনাস 16 মাইনাস 6 ইন্টু a মাইনাস 16, বা সেখান থেকে লিখতে পারি a মাইনাস 6 ইন্টু a মাইনাস 16, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16। এখানে কি করেছি আমি a এর মানটা বসিয়েছি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। নিয়ে বলেছে সরল করো a ডিভাইডেড বাই এক্স মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই এক্স মাইনাস b প্লাস c ডিভাইডেড বাই এক্স মাইনাস c হোল ডিভাইডেড বাই a স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস a প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস b প্লাস c স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস c প্লাস a প্লাস b প্লাস c। ওটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি a ডিভাইড বাই এক্স মাইনাস a প্লাস b ডিভাইড বাই এক্স মাইনাস b প্লাস c ডিভাইড বাই এক্স মাইনাস c হোল ডিভাইডেড বাই a স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস a প্লাস b স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস b প্লাস c স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস c প্লাস c, আর সেখান থেকে লিখতে পারি a ডিভাইডেড বাই এক্স মাইনাস a প্লাস b ডিভাইড বাই এক্স মাইনাস b প্লাস c ডিভাইড বাই এক্স মাইনাস c হোল ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস a ইন্টু এক্স মাইনাস a ডিভাইড বাই এক্স মাইনাস a প্লাস b স্কোয়ার প্লাস b ইন্টু এক্স মাইনাস b ডিভাইড বাই এক্স মাইনাস b প্লাস c স্কোয়ার প্লাস c ইন্টু এক্স মাইনাস c ডিভাইডেড বাই এক্স মাইনাস c।
থেকে লিখতে পারি ইজ ইকুয়াল টু দিয়ে a ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস সি ডিভাইড বাই এক্স মাইনাস সি হোল ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস সি। তাহলে প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হলো, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল আউট হলো, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ক্যান্সেল আউট হলো। আর সেখান থেকে লিখতে পারি এ ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস সি ডিভাইড বাই এক্স মাইনাস সি হোল ডিভাইড বাই এ এক্স ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স ডিভাইড বাই এক্স মাইনাস সি। আর সেখান থেকে লিখতে পারি এ ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস সি ডিভাইড বাই এক্স মাইনাস সি হোল ডিভাইডেড বাই এক্স ইন্টু এ ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস সি ডিভাইড বাই এক্স মাইনাস সি। তাহলে a ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস সি ডিভাইড বাই এক্স মাইনাস সি, আর নিচে থাকা a ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস সি ডিভাইড বাই এক্স মাইনাস সি, এই দুটো ক্যান্সেল আউট হলো। তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে আমার অ্যান্সার 1/x। তারপর 3-এর অথবায় বলেছে 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1 প্লাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 1 প্লাস 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x এর কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 কোটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x এর কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, বা সেখান থেকে লিখতে পারি 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x এর কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। লিখতে পারি 2x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x এর কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, বা সেখান থেকে লিখতে পারি 2x এর কিউব প্লাস 2x প্লাস 2x এর কিউব মাইনাস 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস 4x এর কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, বা সেখান থেকে লিখতে পারি 4x এর কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 4x এর কিউব ডিভাইডেড বাই দি পাওয়ার 4 প্লাস 1 টু দিয়ে 4x এর কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 4x এর কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 হোল ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, আর সেখান থেকে লিখতে পারি ইজ ইকুয়াল টু দিয়ে 4x টু দি পাওয়ার 7 প্লাস 4x টু দি পাওয়ার কিউব প্লাস 4x টু দি পাওয়ার 7 মাইনাস 4x টু দি পাওয়ার কিউব হোল ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি 8x টু দি পাওয়ার 7 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4-এ বলেছে গসাগু নির্ণয় করো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কমা এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কমা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল কিউব। প্রথম সংখ্যামালাটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। সংখ্যামালাটা দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে সেখান থেকে ওয়াই কমন নিলাম। তাহলে লিখতে পারি কমন নিয়ে ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু দিয়ে লিখতে পারি ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে সংখ্যামালাটা দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল কিউব, তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স এর কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অতএব নির্ণয় গসাগু হবে 1, কারণ এতেই কমন নেই কোনোটাই, সেই জন্যে নির্ণয় গসাগু হবে 1। 4-এর অথবায় বলেছে 5 ইন্টু এক্স কিউব মাইনাস এক্স প্লাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স স্কোয়ার কমা 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। ফর্মুলাটা লিখে নিলাম 5 ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস এক্স, সেখান থেকে লিখতে পারি 5x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, বা সেখান থেকে লিখতে পারি 5x ইন্টু এক্স এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি 5x ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তারপরে সংখ্যামালাটা লিখে নিলাম 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি 4x স্কোয়ার ইন্টু এক্সের কিউব মাইনাস 1, বা সেখান থেকে লিখতে পারি 4 ইন্টু x ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। সংখ্যামালাটা লিখে নিলাম 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, বা সেখান থেকে লিখতে পারি 7 ইন্টু এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি 7 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, বা সেখান থেকে লিখতে পারি 7 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি 7 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স। তো নির্ণয় গসাগু হচ্ছে এক্স মাইনাস 1, দেখবে এক্স মাইনাস 1 তিনটেতে ছিল, সেই জন্য এক্স মাইনাস 1টা হবে আমার নির্ণয় গসাগু। পর
পাঁচেরটা বলেছে লসাগু নির্ণয় করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি সি কমা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ সি কমা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি। প্রথম সংখ্যামালাটা লিখে নিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি সি থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাসটা আমি কমন নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ইন্টু বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ইন্টু বি মাইনাস সি এর হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এ মাইনাস বি মাইনাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, বা সেখান থেকে লিখতে পারি এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তারপরে সংখ্যামালাটা লিখে নিলাম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এসি, বা সেখান থেকে লিখতে পারি বি স্কোয়ার কমন নিয়ে মাইনাস কমন নিলে সি স্কোয়ার মাইনাস টু এসি প্লাস এ স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি বি মাইনাস সি মাইনাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ, বা সেখান থেকে লিখতে পারি বি মাইনাস সি প্লাস এ ইন বি প্লাস সি মাইনাস এ, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এ প্লাস বি মাইনাস সি ইন্টু মাইনাস এ প্লাস বি সি। সংখ্যামালাটা লিখে নিলাম সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি, বা সেখান থেকে লিখতে পারি সি স্কোয়ার মাইনাস কমন নিয়ে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি ইন্টু এ মাইনাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, বা সেখান থেকে লিখতে পারি সি মাইনাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, বা সেখান থেকে লিখতে পারি মাইনাস এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, বা সেখান থেকে লিখতে পারি বি প্লাস সি মাইনাস এ ইন্টু এ প্লাস সি মাইনাস বি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। অতএব নির্ণয় লসাগু দেখবে দুটোতে কমন আছে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, তাহলে এটা লিখলাম। তারপর দেখবে দুটোতে কমন আছে এ মাইনাস বি প্লাস সি, তাহলে এটা লিখলাম। তারপর দেখবে দুটোতে কমন আছে বি প্লাস সি মাইনাস এ, তাহলে এটা লিখলাম। তাহলে অতএব নির্ণয় লসাগু আমার কী হলো এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পাঁচের অথবা লসাগু নির্ণয় করো এইট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর কমা টুয়েলভ ইন্টু এক্স কিউব প্লাস এইট কমা 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 10। সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি টু ইন্টু টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এর হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। তারপর দ্বিতীয় সংখ্যামালাটা লিখে নিলাম 12 ইন্টু এক্স কিউব প্লাস এইট, বা সেখান থেকে লিখতে পারি টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু এক্স কিউব প্লাস টু এর হোল কিউব, বা সেখান থেকে লিখতে পারি টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু এর হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর। তারপরে সংখ্যামালাটা লিখে নিলাম 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 10, বা সেখান থেকে লিখতে পারি টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস টু ইন্টু এক্স মাইনাস 10, বা সেখান থেকে লিখতে পারি টু ইন্টু থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস 10, বা সেখান থেকে লিখতে পারি টু ইন্টু থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ, বা সেখান থেকে লিখতে পারি টু ইন্টু থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু। নির্ণয় লসাগু হবে দেখবে তিনটেতেই কমন পাবে হচ্ছে টু ইন্টু এক্স প্লাস টু, তাহলে এটা আগে লিখলাম। তারপর দুটোতে কমন পাবে হচ্ছে থ্রি, তাহলে থ্রিটা লিখলাম। তারপর বাকি যেগুলো ছিল সেগুলো বসিয়ে দিলাম। তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ইন্টু থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ। এবার সেখান থেকে একটু সাজিয়ে লিখলে পাবো হচ্ছে টু ইন্টু থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ, বা সেখান থেকে লিখতে পারি 72 ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর ছয়ের একে বলেছে বাপনদের বাড়ির ও পাঁচিলের দেয়াল গাঁথতে হবে, তাই রাজমিস্ত্রি দেয়াল গাঁথার কাজ করছে। যদি 5 জন রাজমিস্ত্রি 4 দিনে 128 বর্গমিটার দেয়াল গাঁথতে পারেন, তবে 10 জন মিস্ত্রি 320 বর্গমিটার দেয়াল গাঁথতে কতদিন সময় নেবেন? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করো। গণিতের ভাষায় সমস্যাটি হলো রাজমিস্ত্রির সংখ্যা জন, দেয়াল গাঁথনের জায়গা, ক্ষেত্রফল বর্গমিটার, সময় দিন। রাজমিস্ত্রির সংখ্যা 5, দেয়াল গাঁথনের জায়গা 128, সময় 4। রাজমিস্ত্রির সংখ্যা 10, দেয়াল গাঁথনের জায়গা 320, সময় হচ্ছে হোয়াট। তাহলে রাজমিস্ত্রির সংখ্যার সাথে সময় এর ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ রাজমিস্ত্রির সংখ্যা বৃদ্ধি হলে সময় কম লাগবে, আবার রাজমিস্ত্রির সংখ্যা কম হলে সময় বেশি লাগবে। আর দেয়াল গাঁথনের জায়গা ক্ষেত্রফল এর সঙ্গে সময় এর সরল সম্পর্ক,
অর্থাৎ দেওয়াল গাঁথনের জায়গা ক্ষেত্রফল বাড়লে সময় বেশি লাগবে, আবার দেওয়াল গাঁথনের জায়গা ক্ষেত্রফল কম হলে সময় কম লাগবে। তাহলে অতএব নির্ণয়ের সময় হচ্ছে 4 × 5/10 × 320/128। ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 5 দিন। তাহলে অতএব 5 দিন সময় লাগবে, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 6-2 বলেছে আমি আজ আমার বাড়ি থেকে স্টেশনে তাড়াতাড়ি পৌঁছাবো। যদি বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 20% কমাতে চাই তবে আমার গাড়ির গতিবেগ কত বাড়াতে হবে হিসাব করো। তাহলে ধরি আমার বাড়ি থেকে স্টেশনে 100 একক পার সেকেন্ড গতিবেগে গেলে 100 সেকেন্ড সময় লাগে। তাহলে অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় সেকেন্ড, গতিবেগ একক পার সেকেন্ড। তাহলে সময় হচ্ছে 100, গতিবেগ 100, সময় হচ্ছে 100 - 20 80, গতিবেগ ওয়াট। তাহলে একই দূরত্ব কম সময় পৌঁছতে হলে গতিবেগ বাড়াতে হবে। তাহলে নির্দিষ্ট দূরত্বে যাওয়ার জন্য সময়ের সাথে গতিবেগে ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে 100 সেকেন্ড পৌঁছাতে গাড়ির গতিবেগ হবে 100 একক পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে পৌঁছাতে গাড়ির গতিবেগ হবে 100 × 100 একক পার সেকেন্ড। আর 80 সেকেন্ডে পৌঁছাতে গতিবেগ হবে 100 × 100/80 একক পার সেকেন্ড। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 125 একক পার সেকেন্ড। তো বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 20% কমাতে এর গতিবেগ বাড়বে 125 একক পার সেকেন্ড মাইনাস 100 একক পার সেকেন্ড, তার মানে 25 একক পার সেকেন্ড, অর্থাৎ গতিবেগ 25% বাড়াতে হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6-3 একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করো। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোকসংখ্যা জন, দৈনিক কাজের সময় ঘন্টা, সময় দিন, রাস্তার দৈর্ঘ্য হচ্ছে মিটার। লোকসংখ্যা 36, দৈনিক কাজের সময় 6 ঘন্টা আর সময় হচ্ছে 8 দিন, 8 রাস্তার দৈর্ঘ্য মিটার 120। লোকসংখ্যা জন হচ্ছে 36 + 6 42, দৈনিক কাজের সময় ঘন্টা হচ্ছে 6 + 2 8 আর সময় দিন হচ্ছে 9, আর তাহলে রাস্তার দৈর্ঘ্য মিটার হচ্ছে ওয়াট। তাহলে লোক সংখ্যা স্থির রেখে সময় বাড়ালে রাস্তার পরিমাণ বাড়বে। তাহলে সুতরাং সময় ও রাস্তার মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক। আবার সময় স্থির রেখে লোক সংখ্যা বাড়ালে রাস্তার পরিমাণ বাড়বে, সুতরাং লোক সংখ্যা ও রাস্তার মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক। তাহলে অতএব রাস্তা তৈরি করা যাবে = 42/36 × 8/6 × 9/8 × 120। ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 210 মিটার। এখন 9 দিনে 210 মিটার রাস্তা তৈরি করা যাবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 6-4 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো শরবত থেকে কত ভাগ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। ধরি জগে x একক শরবত আছে, এর y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম। তাহলে x একক শরবতের সিরাপ আছে হচ্ছে 3/4 × x একক, তার মানে হচ্ছে 3x/4 একক, এবং জল আছে হচ্ছে x/4 একক। আর y একক শরবতের সিরাপ আছে হচ্ছে 3/4 × y একক, তার মানে হচ্ছে 3y/4 একক, এবং জল আছে হচ্ছে y/4 একক। তাহলে x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতের সিরাপ থাকে হচ্ছে 3x/4 - 3y/4 একক, এবং জল থাকবে হচ্ছে x/4 - y/4 একক। আবার y একক জল মেশালাম। তাহলে এখন জলের পরিমাণ হলো = দিয়ে লিখতে পারি x/4 - y/4 + y একক। তদনুসারে লিখতে পারি 3x/4 - 3y/4 x/4 - y/4 + y = 1/1, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 3x/4 - 3y/4 - x/4 - y/4 + y, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 3x - 3y/4 = x - y + 4y/4, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 3x - 3y = x - y + 4y, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 3x - x = 3y - y + 4y, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2x = 2y + 4y, বা সেখান থেকে লিখতে পারি 2x = 6y, বা সেখান থেকে লিখতে পারি 6y = 2x, বা সেখান থেকে লিখতে পারি y = 2x/6। তাহলে কাটাকাটি করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 3। তো মোট শরবতের 1/3 অংশ তুলে নিয়ে সমপরিমাণ ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 1:1 হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 6-5 একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিন ও পরে ডেভিড একা 5 দিন
করে চলে গেল। বাকি কাজ মারিয়া 4 দিনে শেষ করলো। যদি মারিয়া পুরো কাজটি একা করত তবে কত দিনে শেষ করতে পারত? সমগ্র কাজের পরিমাণ হচ্ছে 1 অংশ। মেরি একা 10 দিনে করে 1 অংশ। মেরি একা দিনে কাজ করে হচ্ছে 1/10 অংশ। মেরি একা 4 দিনে কাজ করে হচ্ছে 4/10 অংশ, তার মানে হচ্ছে 2/5 অংশ। তাহলে ডেভিড একা 15 দিনে কাজ করে হচ্ছে 1 অংশ। ডেভিড একা 1 দিনে কাজ করে হচ্ছে 1/15 অংশ। আর ডেভিড একা 5 দিনে কাজ করে হচ্ছে 5/15 অংশ, তার মানে হচ্ছে 1/3 অংশ। তাহলে মেরি 4 দিন ও ডেভিড 5 দিনে কাজটি করে চলে যাওয়ার পর অবশিষ্ট কাজ হচ্ছে 1 - 2/5 - 1/3 অংশ, তার মানে 15 - 6 - 5 হোল ডিভাইড বাই 15 অংশ, তার মানে 4/15 অংশ। তারপর মারিয়া বাকি কাজটি 4 দিনে সম্পন্ন করে। তাহলে অতএব মারিয়া 4/15 অংশ কাজ করে 4 দিনে। তাহলে মারিয়া 1 অংশ কাজ করে হচ্ছে 4 × 15/4 দিনে, তার মানে হচ্ছে 15 দিনে। মারিয়া 1 দিনে কাজ করে হচ্ছে 1/15 অংশ। তাহলে অতএব মেরি, ডেভিড ও মারিয়া একসাথে 1 দিনে কাজ করে কত? 1/10 প্লাস 1/15 প্লাস 1/15 অংশ, তার মানে হচ্ছে 3 + 2 + 2 ডিভাইড বাই 30 অংশ, তার মানে হচ্ছে 37 অংশ। তাহলে তিনজনের সম্পূর্ণ কাজ করতে হচ্ছে 1 × 30/7 দিনে, তার মানে হচ্ছে 4 × 2/7 দিনে। যদি পুরো কাজটা একা করতো তাহলে একই সময় লাগতো। তাহলে অতএব মারিয়া একা কাজটি করলে কাজটি শেষ করতে সময় লাগতো হচ্ছে 4 × 2/7 দিন। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 6 একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2 × 1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করো। গণিতের ভাষায় সমস্যাটি হলো কাপড়ের দৈর্ঘ্য মিটার, সময় দিন, হস্তচালিত তাঁতের সংখ্যা। কাপড়ের দৈর্ঘ্য 1080, সময় 18, হস্তচালিত তাঁতের সংখ্যা 12। কাপড়ের দৈর্ঘ্য 2700, সময় 15, হস্তচালিত তাঁতের সংখ্যা হোয়াট। তাহলে কাপড়ের পরিমাণ স্থির রেখে সময় বাড়ালে হস্তচালিত তাঁত কম লাগবে। সুতরাং সময় ও হস্তচালিত তাঁতের মধ্যে ব্যস্ত সমানুপাতি সম্পর্ক। সময় স্থির রেখে কাপড়ের পরিমাণ বাড়ালে হস্তচালিত তাঁত বেশি লাগবে। তাহলে সুতরাং শাড়ির সংখ্যা ও হস্তচালিত তাঁতের মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক। তাহলে অতএব মোট হস্তচালিত তাঁত প্রয়োজন 12 × 2700 ডিভাইড বাই 1080 × 18 15টি। ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 36টি। আবার একটি যন্ত্রচালিত তাঁতের কাজ হচ্ছে 9/4টি হস্তচালিত তাঁতের কাজ, যেহেতু 2 × 1/4 = 9/4। তাহলে একটি হস্তচালিত তাঁতের কাজ = 4/9টি যন্ত্রচালিত তাঁতের কাজ। তাহলে অতএব 36টি হস্তচালিত তাঁতের কাজ = 4/9 × 36টি যন্ত্রচালিত তাঁতের কাজ হচ্ছে 16টি যন্ত্রচালিত তাঁতের কাজ। তাহলে অতএব নির্ণেয় যন্ত্রচালিত তাঁতের সংখ্যা হচ্ছে 16টি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6.7 একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 20% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল নির্ণয় করো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক এবং আয়তক্ষেত্রের প্রস্থ y একক। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে xy বর্গ একক। তাহলে এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলে পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে x + 20 ডিভাইড বাই 100 × x একক। তাহলে সেখান থেকে লিখতে পারি x + 20x ডিভাইড বাই 100 কে লিখতে পারি 120x ডিভাইড বাই 100 একক। আবার আয়তক্ষেত্রের প্রস্থ 20% হ্রাস করা হলে পরিবর্তিত প্রস্থ হবে y - 20 ডিভাইড বাই 100 × y একক। তাহলে সেখান থেকে লিখতে পারি y - 20y ডিভাইড বাই 100 একক, তার মানে হচ্ছে 80y ডিভাইড বাই 100 একক। তাহলে অতএব নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120x ডিভাইড বাই 100 × 80y ডিভাইড বাই 100 বর্গ একক। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 6x ডিভাইড বাই 5 × 4y ডিভাইড বাই 5 বর্গ একক। তাহলে সেখান থেকে লিখতে হয় 24xy ডিভাইড বাই 25 বর্গ একক। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পেয়েছে হচ্ছে xy - 24xy ডিভাইড বাই 25 বর্গ একক। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে = 25xy - 24xy ডিভাইড বাই 25 বর্গ একক। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে xy ডিভাইড বাই 25 বর্গ একক। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে হচ্ছে xy ডিভাইড বাই 25 হোল ডিভাইড বাই xy × 100%, বা সেখান থেকে লিখতে পারি xy ডিভাইড বাই 25 xy × 100%, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 100 ডিভাইড বাই 25%, তার মানে হচ্ছে 4%। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে হচ্ছে 4%। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 7-এ বলেছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে। তোমাদের বইয়ের 93 পাতায় 6 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও। তারপর 7-এর অথবা প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণের মান সমান হয়।
এদের বইয়ের 92 পাতার 4 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও। তারপর 7-2 বলেছে প্রমাণ করো দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে যদি একজোড়া একান্তর কোণের পরিমাপ সমান হয় তাহলে সরলরেখা দুটি সমান্তরাল হবে। অনুসারে আমি ছবিটা এঁকে নিলাম। তার প্রদত্ত এবি এবং সিডি দুটি সরলরেখা এবং ইএফ একটি ছেদক যা এবি সরলরেখাকে জি বিন্দুতে এবং সিডি সরলরেখাকে এইচ বিন্দুতে ছেদ করে, তাহলে একজোড়া একান্তর কোণ এজিএইচ এবং কোণ ডিএইচজি পরস্পর সমান, অর্থাৎ কোণ এজিএইচ ইজ ইকুয়াল টু কোণ ডিএইচজি। তাহলে প্রমাণ করতে হবে যে এবি প্যারালাল সিডি। তাহলে প্রমাণ, একটি সরলরেখার ওপর অন্য একটি সরলরেখার দণ্ডায়মান হলে ছেদ বিন্দুতে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়। এখানে ইএফ সরলরেখার উপরে এবি সরলরেখা জি বিন্দুতে ছেদ করার ফলে কোণ এজিএইচ এবং কোণ বিজিএইচ কোণ দুটি উৎপন্ন হয়েছে। একটি রৈখিক যুগল কোণ গঠন করে, তাহলে অতএব কোণ এজিএইচ প্লাস কোণ বিজিএইচ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটাকে 1 নম্বর দিলাম। তাহলে প্রদত্ত কোণ এজিএইচ ইজ ইকুয়াল টু কোণ ডিএইচজি একান্তর কোণ হিসাবে সমান, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 নম্বরে কোণ এজিএইচ এর বদলে 2 নম্বর থেকে কোণ ডিএইচজি বসিয়ে পাই কোণ ডিএইচজি প্লাস কোণ বিজিএইচ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কোণ ডিএইচজি এবং কোণ বিজিএইচ হলো ছেদকের ইএফ এর একই পাশে, এখানে বিএইচসিডি পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণ। তাহলে যদি একটি ছেদক দুটি সরলরেখাকে এমনভাবে ছেদ করে যে ছেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয় তবে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়। তাহলে যেহেতু ছেদক ইএফ এর একই পাশে অন্তস্থ কোণ ডিএইচজি এবং কোণ বিজিএইচ এর যোগফল 180 ডিগ্রি, তাহলে অতএব কোণ ডিএইচজি প্লাস কোণ বিজিএইচ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, অতএব এবি প্যারালাল সিডি। এটা হয়ে গেল আমার প্রুফড। 7-2 অথবা প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। তোমাদের বইয়ের 153 পেজের 9 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও। তারপর 8-1 বলেছে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান। অনুসারে আমি ছবিটা অঙ্কন করেছি। তাহলে প্রদত্ত এবিসি সমবাহু ত্রিভুজ যার এডি বিই ও সিএফ হলো তিনটি মধ্যমা। প্রামাণ্য এডি ইজ ইকুয়াল টু বিই ইজ ইকুয়াল টু সিএফ। তাহলে প্রমাণ, ত্রিভুজ এফবিসি এর কোণ ইসিবি এর মধ্যে কোণ এফবিসি ইজ ইকুয়াল টু কোণ ইসিবি, যেহেতু সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। তাহলে বিএফ ইজ ইকুয়াল টু সি বিসি বাহুর মধ্যবিন্দু, ই এসি বাহুর মধ্যবিন্দু, আবার এবি ইজ ইকুয়াল টু এসি। তাহলে অতএব বিএফ ইজ ইকুয়াল টু সি বিসি সাধারণ বাহু। তাহলে অতএব ত্রিভুজ এফবিসি সর্বসম ত্রিভুজ ইবি সর্বসমতার এস 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 শর্তানুসারে। তাহলে অতএব বিই ইজ ইকুয়াল টু সিএফ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এটাকে 1 নম্বর দিলাম। তাহলে একই রকমভাবে ত্রিভুজ এ এফ সি ও ত্রিভুজ সিডিএ ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করে দেখাতে পারি যে ডি ইজ ইকুয়াল টু সিএফ, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই এডি ইজ ইকুয়াল টু বিই ইজ ইকুয়াল টু সিএফ, এটা হয়ে গেল আমার প্রুফড। 8-1 অথবা বলেছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করে যে কোণ বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ বিএসি। স্যার আমি ছবিটা অঙ্কন করলাম। তাহলে প্রদত্ত ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি বহিঃসমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রামাণ্য কোণ বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ বিএসি। প্রমাণ, ত্রিভুজ এবিসি থেকে প্রায় কোণ এবিসি প্লাস কোণ বিসিএ প্লাস কোণ বিএসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটাকে 1 নম্বর দিলাম। তাহলে কোণ এবিসি এর বহিঃসমদ্বিখণ্ডক বিও, তাহলে অতএব কোণ ওবিসি ইজ ইকুয়াল টু হাফ কোণ সিবিবি, এটাকে দিলাম 2 নম্বর। তাহলে কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক হচ্ছে সিও, তাহলে অতএব কোণ ওসিবি ইজ ইকুয়াল টু হাফ কোণ বিসিকিউ, এটাকে দিলাম 3 নম্বর। তাহলে ত্রিভুজ এবিসি এর বহিঃকোণ কোণ সিবিপি ইজ ইকুয়াল টু কোণ বিএসি প্লাস কোণ বিসিএ, এটাকে 4 নম্বর দিলাম। তাহলে ত্রিভুজ এবিসি এর বহিঃকোণ কোণ বিসিকিউ ইজ ইকুয়াল টু কোণ এবিসি প্লাস কোণ বিএসি, এটাকে 5 নম্বর দিলাম। ত্রিভুজ ওবিসি থেকে পায় কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি প্লাস কোণ বিএসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বা হাফ কোণ সিবিপি প্লাস হাফ কোণ বিসিকিউ প্লাস কোণ বিওসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। 2 নম্বর ও 3 নম্বর থেকে পাই বা হাফ কমন নিয়ে কোণ সিবিপি প্লাস কোণ বিসিকিউ প্লাস কোণ বিওসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বা হাফ কমন নিয়ে কোণ বিএসি প্লাস কোণ বিসিএ প্লাস কোণ এবিসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ বিওসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। 4 ও 5 নম্বর থেকে পাই বা হাফ কমন নিয়ে 180 ডিগ্রি প্লাস কোণ বিএসি প্লাস
কোণ বিওসি ইজিক্যাল টু 180 ডিগ্রি, যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা 90 ডিগ্রি প্লাস হাফ কোণ বিএসি প্লাস কোণ বিওসি ইজিক্যাল টু 180 ডিগ্রি, তাহলে অতএব কোণ বিওসি ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ বিএসি, এটা হয়ে গেল আমার প্রুফ। তারপর 8-2, এবিসি ত্রিভুজের বিএ ও সিএ বাহুকে যথাক্রমে ই ও ডি বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে ডি ও বিসি পরস্পর সমান্তরাল হয়। প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিই সদৃশ্যকোণ। 8-2 অথবা প্রমাণ করো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান। অনুসারে আমি ছবিটা অঙ্কন করেছি। প্রদত্ত ধরি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইজিক্যাল টু এসি এবং বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করায় দুটি বহিঃকোণ কোণ এবিডি ও কোণ এসি উৎপন্ন হলো। প্রামাণ্য কোণ এবিডি ইজিক্যাল টু কোণ এসি। প্রমাণ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইজিক্যাল টু এসি, তাহলে অতএব কোণ এবিসি ইজিক্যাল টু কোণ এসিবি। ডিসি বাহুর ওপর বি এ দণ্ডায়মান, তাহলে অতএব কোণ এবিসি প্লাস কোণ এবিডি ইজিক্যাল টু 180 ডিগ্রি, এটাকে 1 নম্বর দিলাম। বিই বাহুর ওপরে সি এ দণ্ডায়মান, তাহলে অতএব কোণ এসিবি প্লাস কোণ এসিই ইজিক্যাল টু 180 ডিগ্রি, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই কোণ এবিসি প্লাস কোণ এবিডি ইজিক্যাল টু কোণ এসিবি প্লাস কোণ এসিই, যেহেতু কোণ এবিসি ইজিক্যাল কোণ এসিবি, তাহলে অতএব কোণ এবিডি ইজিক্যাল টু কোণ এসিই, এটা হয়ে গেল আমার প্রুফড। দিয়ে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের ফ্রি পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।